নমস্কার। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের বলার ছিল, এটা লাইভ করতে পারতাম, কিন্তু লাইভ করলাম না একটা কারণে। যেহেতু আপনাদেরকে ডকুমেন্টসগুলো একসাথে লাইভের মধ্যে কি করে দেখাতে হয় সে বিদ্যা আমার নেই। তো ডকুমেন্টসগুলো দেখাবো বলেই ভিডিও করে দিচ্ছি এবং সময়ে সময়ে আপনাদের সামনে ডকুমেন্টসগুলো তুলে ধরবো। তো বিষয় যেটা হচ্ছে যে, বাংলায় একটা কথা আছে যে চোরা না শোনে ধর্মের কাহিনী। মানে যে চোর, তাকে আপনি যতই বুঝান, যতই উপদেশ দিন, সদুপদেশ দিন, কিন্তু সে তার পথ থেকে, নিজের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে পারে না। এই ঘটনা আমরা দেখতে পাচ্ছি বর্তমানে পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন যে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির সরকার রয়েছে, তৃণমূল কংগ্রেসের সরকার রয়েছে, তার ক্ষেত্রে কীরকম ব্যাপারটা উদাহরণ দিয়ে স্পষ্ট করে দিই। 2020 সালে আত্মদ্বীপের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে ওবিসি নিয়ে যে মামলা করা হয়, যে ওবিসিতে এ আর বি সাব ক্যাটাগরাইজেশন করা হয়েছে, আলাদা আলাদা শ্রেণী বিভাগ করা হয়েছে, ধর্মের ভিত্তিতে যে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে মুসলমানদেরকে, যেটা মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার আগে নিজের প্রচারে বলেছিলেন এবং ক্ষমতায় আসার পর সেটা করে দেখিয়েছেন। তো সেই নিয়ে আত্মদ্বীপ 2020 সালে মামলা করে কলকাতা হাইকোর্টে, এবং সেই মামলার শুনানির পরে 2024 সালের অর্থাৎ এবছরে 22শে মে মহামান্য কলকাতা হাইকোর্ট ওবিসি যে আইনটা আছে সেটাকেই পুরো বাতিল করে দেন। সেখানে 2012, 2010 এবং তার পরবর্তী 2010 পরবর্তী যে নোটিফিকেশন এবং যে আইন তৈরি করা হয়েছে এবং যেভাবে শ্রেণীবিন্যাস করা হয়েছে, চয়ন এবং শ্রেণীবিন্যাস দুটো নিয়েই মহামান্য আদালত প্রশ্ন তুলেছেন, সন্দেহ প্রকাশ করেছেন, ইন্টিগ্রিটি নিয়ে, মানসিকতা নিয়ে, সদিচ্ছা নিয়ে, এবং পরিষ্কারভাবে বলেছেন যে এটা ধর্মের ভিত্তিতে করা হয়েছে, রাজনৈতিক স্বার্থে করা হয়েছে, এবং ওবিসি কমিশন যেটা পশ্চিমবঙ্গে নাম কওয়াস্তে রয়েছে, তারা যে একটা পেট মানে গৃহপালিতর মতো আচরণ করেছে সেটা তাদের আচরণে স্পষ্ট। তো এই রায় 2024 সালের 22শে মে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দিয়েছেন। সেটাকে চ্যালেঞ্জ করে, সেই রায়ের সঙ্গে সহমত না হয়ে, তখন নির্বাচন চলছিল যে সময় রায়টা এসছে, চলাকালীনই মমতা ব্যানার্জি বলেছিলেন এই রায় তিনি মানেন না এবং তার এগেনস্টে তিনি সুপ্রিম কোর্টে যাবেন। যাই হোক, তার গণতান্ত্রিক অধিকার রয়েছে যাওয়ার। আলটিমেটলি ঘরের টাকা তো যাচ্ছে না, যাচ্ছে তো পাবলিকের টাকা, তিনি যেতেই পারে। এর আগেও গেছেন, সুপ্রিম কোর্টে পরাভূত হয়েছেন, পরাস্ত হয়েছেন, চর খেয়েছেন কিছুদিন আগেই, দিন দুয়েক আগের কথা। সায়ন, ছাত্র সমাজের সায়নের কেস নিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে প্রশাসন চরম চর খেয়ে এসছে, এখন কিল খেয়ে কিল চুরি করছে। তো প্রশাসন বারবার, পশ্চিমবঙ্গ সরকার বারবার পাবলিক মানি নষ্ট করে কপিল সিব্বাল, মনু সিংভিকে বড়লোক করে গেছেন, তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন, সাংবিধানিক অধিকার প্রয়োগ করেছেন, যেহেতু টাকাটা অন্যের পকেটের তাই গায়ে লাগে না, এবং বারবার পরাস্ত হয়ে এসছেন। এক্ষেত্রেও সুপ্রিম কোর্টে তারা গেছিলেন এবং প্রথম শুনানিতে ইন্দিরা জয়সিং, সিনিয়র লয়ার, ওনাকে হায়ার করেছিলেন এবং ইন্দিরা জয়সিং স্টে চেয়েছিলেন যে কলকাতা হাইকোর্টের যে রায় রয়েছে তার ওপর যাতে মহামান্য সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেন, সেই দাবি তিনি করেছিলেন, কিন্তু সেটা মানা হয়নি। আমাদের পক্ষ থেকে যে উকিলরা ছিলেন, যেমন শ্যাম দেওয়ান ছিলেন, শ্রীধর পোটারাজু ছিলেন, গুরুকৃষ্ণ কুমার ছিলেন, মুকুল রোহতকি ছিলেন, বাসুরি স্বরাজ ছিলেন, আরও যারা ছিলেন, রঞ্জিত কুমার ছিলেন, তো এরা আপত্তি জানায় রাজ্যের যে দাবি ছিল তার প্রতি, এবং পরিপ্রেক্ষিতে রাজ্যকে বলা হয় একটা এফিডেভিট দিতে, যেখানে তাদের যে প্রসেস অফ সিলেকশন অ্যান্ড সাব ক্যাটাগরাইজেশন, মানে তাদের পদ্ধতি, চয়ন পদ্ধতি, ওবিসি এ, ওবিসি বি, ওবিসি গ্রুপেই ক্যাটাগরিতেই যে চয়ন পদ্ধতি সেটা, এবং সাব ক্যাটাগরাইজেশন মানে এ আর ভি কিসের ভিত্তিতে করা হলো। রাজ্য সরকার নাকি দুর্দান্ত সব সার্ভে করেছে, তারা গ্রাউন্ডে দুর্দান্ত কাজ করে ফিডব্যাক নিয়ে এসছে, তো এরকম রাজ্য সরকার দাবি করেছিলেন সুপ্রিম কোর্টে। কিন্তু সেটা কতটা বাস্তব, কতটা সত্যি, কতটা ডেটা নির্ভর, কতটা তথ্য নির্ভর, সেটা সুপ্রিম কোর্ট জানতে চেয়েছিলেন রাজ্য সরকারের কাছে।
সেই সংক্রান্ত এফিডেভিট রাজ্য সরকার জমা দিয়েছে গত 20 তারিখের হিয়ারিংয়ের আগে। 12 তারিখে তারা লাস্ট ডেট ছিল, 12 তারিখে সম্ভবত জমা দেন তারা, এবং সেখানে তারা কোনো রকম জাস্টিফিকেশন তো দিতে পারেনি, বরঞ্চ এটা দেখা গেছে যে কোনো কোনো ক্ষেত্রে আবেদন করা মাত্র 1 দিন বা 2 দিনের মধ্যেই ওবিসি এ সার্টিফিকেট প্রদান করা হয়েছে। কেন, সেই কারণটা কারোর কাছে আজ অজ্ঞাত নয়, শুধুমাত্র মুসলমান তোষণ করার জন্যে। এই তোষণমূলক রাজনীতির ফলে হিন্দু ওবিসিরা বঞ্চিত হয়েছে, তাদের কোটা 7%-এ নিয়ে আসা হয়েছে, এবং মুসলমান ওবিসিদেরকে 10% কোটা দেওয়া হয়েছে, বাড়তি সুবিধা দেওয়া হয়েছে। যাই হোক, আজকের বিষয়টা এই সংক্রান্ত কিন্তু এটা নিয়ে নয়। তো আজকের দিনের বাস্তব হচ্ছে, রাজ্য সরকার হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন, সেখানে স্থগিতাদেশ চেয়েছিলেন রায়ের ওপরে, যে রায় ওবিসি আইনটাকে 2010 পরবর্তী আইনকেই বাতিল করে দেওয়া হয়েছে সেটার ওপর স্থগিতাদেশ চেয়েছিলেন, কিন্তু সুপ্রিম কোর্ট সেটা দেননি। ফলে আজকের দিনে হাইকোর্টের যে রায় ছিল বাতিল করা, সেটা এখনও অবধি কার্যকরী রয়েছে। এইবার মজার কথা হচ্ছে, তাহলে এই কার্যকরী থাকা যখন রয়েছে, তার মানে আজকের দিনে পশ্চিমবঙ্গে ওবিসি আইন নেই, এবং যেটাও রয়েছে সেটা হচ্ছে সেই 93 সালের ভিত্তিতে। তারপরেও, এইবার আসল জায়গায় আসছি, তারপরেও এটা রাজ্য সরকার জানে না তা নয়, তারা নিজেরাই ইন্দিরা জয়সিংয়ের সঙ্গে কপিল সিব্বালকেও দাঁড় করিয়েছেন, এবং সিপিএমের কথা, বামপন্থীদের কথা তো ছেড়েই দিলাম, তারাও মমতা ব্যানার্জি যত বড়ই সমালোচনা হোক, ভাইজান যখন সঙ্গে রয়েছে, নিজেদের কি বলে অ্যালাই হিসেবে রয়েছে নির্বাচনে, তখন তো স্বাভাবিকভাবেই বিকাশবাবুকে সুপ্রিম কোর্টে ছুটতেই হয় সেটাকে ডিফেন্ড করার জন্যে। স্বার্থ যখন মুসলিমদের স্বার্থ রক্ষা, উদ্দেশ্য যখন মুসলিমদের স্বার্থ রক্ষা, তখন সিপিএম আর তৃণমূলের মধ্যে বা কংগ্রেসের মধ্যে কোনো প্রভেদ নেই। তাই কংগ্রেসের কপিল সিব্বাল তৃণমূল সরকার হয়ে দাঁড়ান, এবং সিপিএমের বিকাশ ভট্টাচার্য মুসলমানদের হয়ে সেটাকে ডিফেন্ড করেন। তো প্রশ্ন হচ্ছে, তাহলে রাজ্য সরকার এটা জানতেন যে ওবিসি আইন আজকের দিনে কার্যকর নয়, পশ্চিমবঙ্গে আজকের দিনে ওবিসি এ ওবিসি বি বলে কিছু নেই। এত সত্ত্বেও বিভিন্ন অঙ্গনওয়াড়ি প্রজেক্টে বিভিন্ন জেলায়, আমি আপনাদের উদাহরণস্বরূপ বাঁকুড়া জেলার 3-4টে ক্লিপিং দেখাচ্ছি, যেখানে শালতোরা, জয়পুর সহ বিভিন্ন জায়গায় আইসিডিএস কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগে এই ওবিসি এ ওবিসি বি শ্রেণীবিভাগ করে বিজ্ঞাপন দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এটা জানা সত্ত্বেও যে সেই তারিখে, যে তারিখে নোটিফিকেশন জারি করা হয়েছে, সেই তারিখে ওবিসি এ বি বলে পশ্চিমবঙ্গে কিছু নেই। কিন্তু কেন করা হয়েছে? একটাই কারণে, যে মমতা ব্যানার্জি, তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ওপরে প্রভাবশালী হয়ে গেছেন। কারণ তিনি জানেন, যতক্ষণ পর্যন্ত তৃণমূল নেত্রী হিসেবে তিনি সক্ষম থাকবেন, কার্যকরী থাকবেন, ততক্ষণই তার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অস্তিত্ব রক্ষা করা যাবে। তাই জনগণকে ঠকানোর জন্যে, তাদেরকে ভুল বোঝানোর জন্যে, তাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার জন্যে একটা বাতিল হওয়া আইনের ভিত্তিতে মমতা ব্যানার্জির সরকার নোটিফিকেশন জারি করে আইসিডিএসের আন্ডারে কর্মী নিয়োগ করতে বিজ্ঞাপন দিয়েছেন। শুধু সরকারি নয়, রাজ্যের বিভিন্ন অটোনমাস বডি যেগুলো পরোক্ষে শাসক দলই চালায়, সেটা কলকাতা বিশ্ববিদ্যালয় হোক বা যাদবপুর বিশ্ববিদ্যালয় বা বর্ধমান বিশ্ববিদ্যালয় হোক বা শুধু কোনো বিশ্ববিদ্যালয়, এই বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো থেকে এমএ কোর্স করার জন্যে যে নোটিফিকেশন জারি করা হয়েছে, সেটার মধ্যেও এই ওবিসি এ ওবিসি বি ক্লাসিফিকেশন বা সাব ক্যাটাগরাইজেশনকে উল্লেখ করেই বিজ্ঞাপন দেওয়া হয়েছে। এটা জানা সত্ত্বেও যে বর্তমানে যে তারিখে নোটিফিকেশন জারি করা হয়েছে ওবিসি এ বি বলে কেন কিছুই নেই রাজ্যে, তা সত্ত্বেও করা হয়েছে খালি লোককে ঠকানোর জন্যে, যে দেখো আমি তো করেছিলাম। এবং আরেকটা মজার ব্যাপার দেখুন, যাদবপুর বিশ্ববিদ্যালয়, আপনারা এখন দেখতে পাচ্ছেন স্ক্রিনে, যাদবপুর বিশ্ববিদ্যালয় যে নোটিশ জারি করেছে, তাতে তারা দাবি করেছে যারা অ্যাপ্লাই করবে ওবিসি এ বা বি আন্ডারে, তাদেরকে একটা 10 টাকার স্ট্যাম্প পেপারে আন্ডারটেকিং দিতে হবে, নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে,
যে ভবিষ্যতে যদি আইন বাস্তবায়িত না হয় তাহলে তাদের যে রিক্রুটমেন্ট বা অ্যাপয়েন্টমেন্ট বা অ্যাডমিশন সেটা রিভোক করা হবে। মজাটা দেখুন, তার মানে তারা জানে যে এটা নিয়ে কোনো লিগ্যাল ডিসপিউট রয়েছে, তাই কার্যকর না থাকা একটা আইনের রেফারেন্স দিয়ে তারা রিক্রুটমেন্ট তো করছে, কিন্তু সঙ্গে একটা রাইডার কি রেখে দিচ্ছে যে আন্ডারটেকিং দিতে হবে, এবং আন্ডারটেকিং দিয়ে তারা যখন ঢুকবে, যদি ভবিষ্যতে সরকার হেরে যায়, সুপ্রিম কোর্টে যদি হেরে যায়, তখন তারা রিভোক করার সময় একটা যুক্তি দেওয়ার চেষ্টা করবে, এতগুলো লোকের ছাত্রছাত্রীর ভবিষ্যৎ, আপনারা তো বুঝতেই পারছেন মহামান্য আদালত, তাদের নিয়ে কি ছেলেখেলা করা উচিত হবে? ভিলেন যাতে আদালত হয়। আর নেত্রী মমতা ব্যানার্জি, তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ওভাররাইড করে প্রচার করবে, দেখো ভাই আমরা তো চেয়েছিলাম, আদালতই করতে দিল না। আর তেমন যদি অবস্থা করুণ হয়ে যায়, তখন তো রিভোক করার আন্ডারটেকিং হাতে রয়েছে, সোজা রাস্তা দেখিয়ে দেবে। দিনের পর দিন এইভাবে পশ্চিমবঙ্গের মানুষকে চিট করে চলেছে মমতা ব্যানার্জির সরকার। বিভিন্ন নাটকীয়তার মাধ্যমে, বিভিন্ন কলাকৌশলের মাধ্যমে, কখনো মিডিয়া ম্যানেজ করে, কখনো পুলিশকে দিয়ে মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা ছলনা আশ্রয়ে পশ্চিমবঙ্গের সরকার বর্তমানে টিকে রয়েছে। আরজিকর কাণ্ড থেকে ওবিসি কেস, আমরা একই প্রথা, একই ধারা দেখতে পাচ্ছি। আরজিকর নিয়ে ইনকোয়েস্ট রিপোর্টটা আমার কাছে আছে, এবং তার মধ্যে অ্যাটলিস্ট 3টে ফল্ট তো আমিই দেখেছি, এবং কনসার্ন লোকদের কাছে সেই ইনফরমেশনও দিয়েছি। এবং ভবিষ্যতে যদি দেখি তেমন পদক্ষেপ না হচ্ছে, হয়তো সেটা পাবলিকও আমি আনবো, কি কি ফল্ট রয়েছে, কলকাতা পুলিশ কোথায় কি কি কারচুপি করেছে। কিন্তু এই ওবিসি কেস নিয়ে, যেটা সুপ্রিম কোর্টে বিচারাধীন, এবং যেখানে সুপ্রিম কোর্ট লাস্ট 2 দিন শুনানি হতে পারেনি, একদিন আরজিকর মামলার জন্য, একদিন একটা অন্য মামলার জন্য, আবার সামনে সোমবার অর্থাৎ 9 তারিখে পরবর্তী শুনানির দিন হিসেবে ধার্য আছে, তার মধ্যে সুপ্রিম কোর্টে একদিকে আবেদন করছে স্টের জন্যে, একই সাথে সেই বাতিল আইনের রেফারেন্স দিয়ে রিক্রুটমেন্টও চালিয়ে যাচ্ছে এই প্রশাসন, পশ্চিমবঙ্গ সরকার। তো এই ন্যাক্কারজনক কাজ, এই যে লোক ঠকানো কাজ, এটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। তাই আমি আজকে কলকাতা হাইকোর্টে শরণাপন্ন হয়েছি, এবং মহামান্য প্রধান বিচারপতির থেকে আদেশ নিয়ে, নির্দেশ নিয়ে, অনুমতি নিয়ে একটা রিট পিটিশন ফাইল করেছি। যে রিট পিটিশনে এই যে রিক্রুটমেন্টগুলো বা অ্যাডমিশনগুলোর নোটিশ জারি করা হয়েছে, সেটা আইসিডিএস হোক বা বিভিন্ন ইউনিভার্সিটি হোক, কলকাতা ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি, সিধুকানু ইউনিভার্সিটি, ঝাড়গ্রামে একটা ইউনিভার্সিটি আছে, এই ইউনিভার্সিটিগুলো যেভাবে লোককে ঠকাচ্ছে, এবং আইসিডিএসে অঙ্গনওয়াড়িতে সাধারণ গরিব মানুষদেরকে যেভাবে ঠকানো হচ্ছে একটা ফেক নোটিশ দিয়ে, এই প্রক্রিয়া যাতে বন্ধ হয়, তার জন্য আজকে হাইকোর্টে আমি একটা রিট ফাইল করেছি, রিট নাম্বার WPAP/387/2024, এবং এই মামলার শুনানি আগামী পরশুদিন অর্থাৎ বৃহস্পতিবার ধার্য করা হয়েছে। সেদিন কোর্টে রাজ্য সরকারকে আমরা প্রশ্ন করব যে কোন বলে, কোন অধিকারে তারা সাধারণ লোককে এভাবে চিট করছেন। আরজিকর কেস থেকে ওবিসি কেস, একের পর এক নক্কারজনক ঘটনা, বিভিন্ন বিদূষককে আসরে নামিয়ে জল মাপার যে ঘৃণ্য প্রচেষ্টা সরকার থেকে করা হচ্ছে, প্রশাসন থেকে করা হচ্ছে, যে অপচেষ্টা বলবো বরঞ্চ, কলকাতা পুলিশকে সম্পূর্ণ রাজনৈতিক স্বার্থে, রাজ্য পুলিশকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে। আপনারা জানেন সুন্দরবন পুলিশের বিরুদ্ধে কলকাতা পুলিশ কমিশনার এবং রাজ্য পুলিশের ডিজির কাছে কমপ্লেন করা হয়েছিল, তারা উত্তর দেননি। আজকে 48 ঘন্টা পেরিয়ে গেছে, এবার আমি কোর্টে গিয়ে যা পদক্ষেপ নেওয়া তা তো নেবই। কিন্তু এই যে ন্যাক্কারজনক ভূমিকা রাজ্য পুলিশকে ব্যবহার করে রাজ্য প্রশাসন, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, এর জন্যে কোনো ভাষাই যথেষ্ট নয়।
এই নোংরা প্রক্রিয়া অবিলম্বে বন্ধ হওয়া দরকার। তার জন্য যদি কোর্ট থেকে আবার চপাটাঘাত করতে হয় তো সেই ব্যবস্থা করার জন্যই আমি হাইকোর্টে আজকে এই নিয়ে মামলা করেছি। আগামী পরশুদিন হাইকোর্টে দেখা হবে এবং তখনই সরকারের যে কদর্য আচরণ, এই যে ঘৃণ্য আচরণ, এই যে লোককে ঠকানোর, গরিব মানুষের সেন্টিমেন্ট নিয়ে, গরিব মানুষের উচ্চাকাঙ্ক্ষা নিয়ে এই যে ছিনিমিনি খেলার যে মানসিকতা, তাদেরকে যে টেকেন ফর গ্র্যান্টেড নেওয়া, পাপোশের মতো ব্যবহার করা, যে পা মুছলাম ঘরে ঢুকে গেলাম, এই প্রক্রিয়া পশ্চিমবঙ্গে বন্ধ হওয়া দরকার। মমতা ব্যানার্জি যা করছেন আপনার স্থাবকদের নিয়ে, রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশকে নিয়ে, এই প্রক্রিয়া চালাতে দেব না। পরশুদিন আদালতে দেখা হবে। নমস্কার।